হ্যালো স্টুডেন্টস, বাহিনী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা ডিএনএ রেপ্লিকেশনের ফাইনাল লেকচার ভিডিওতে চলে এসেছি। তো এক্ষেত্রে আমি রেপ্লিকেশন এর প্রসেস সম্বন্ধে আলোচনা করব, অর্থাৎ ইনিশিয়েশন এবং এলংগেশন পদ্ধতি এবং তার সাথে সাথে অত্যন্ত ব্রিফলি টার্মিনেশন পদ্ধতি সম্বন্ধে আলোচনা করব। এবং প্রধানত রেপ্লিকেশনের ইনিশিয়েশন এবং এলংগেশন পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এক্ষেত্রে জাস্ট বেসিক আমি আলোচনা করব, কিন্তু আমার এই নোটসে সেই সমস্ত টপিকস গুলোই আছে বা সেই সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলোই আছে যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো জেনারেলি পরীক্ষাতে আসে এবং যেটা তোমার মনের মধ্যে একটি কনসেপ্ট তৈরি করবে। ওকে, সুতরাং এই কনসেপ্টের উপর ভিত্তি করে তোমরা যে কোনো ধরনের প্রশ্নের উত্তর, আমি আশা করি যে নিটে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই সমস্ত রকমের প্রশ্নের উত্তর তোমরা অত্যন্ত সহজে দিয়ে দিতে পারবে। এবং আমি প্রথম থেকেই বলে আসছি যে বায়োলজিক্যাল সায়েন্সের নোট মেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা বুঝে বুঝে অবশ্যই তোমাদের নোটসের খাতায় এই সমস্ত বিষয়গুলো লিখে নেবে, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের এই প্রসিডিওর যেগুলো আমি আমার নোটস থেকে আলোচনা করবো সেগুলো তোমরা লিখে নেবে। তাহলে আশা করি ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি কিভাবে সম্পন্ন হয় এই সম্পর্কে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তো এই নোটসে আমি প্রধানত যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন কিভাবে সম্পন্ন হয়, অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হওয়ার জন্য ডিএনএ দুটি স্ট্র্যান্ডকে প্রথমেই সেপারেটেড হয়ে যেতে হবে। তো এই সেপারেশন ঘটায় যে এনজাইমগুলো সেটি হলো ডিএনএ হেলিকেস এবং টোপো আইসোমারেস এবং গাইরেস এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। সুতরাং ইনিশিয়েশনে এই সমস্ত প্রোটিন লাগছে এবং আর একটা প্রোটিন লাগে সেটা হলো প্রাইমেস, এবং প্রাইমেস প্রোটিন বা এনজাইমস, এই প্রাইমেস প্রোটিন যে অংশ তৈরি করে সেটা হলো শর্ট আরএনএ প্রাইমার। ওকে, কারণ একটি প্রি এক্সিস্টিং আরএনএ প্রাইমার অবশ্যই লাগবে, না হলে কিন্তু ডিএনএ পলিমারেজ 3 কাজ করতে পারে না। সুতরাং ডিএনএ রেপ্লিকেশনের বা প্রোক্যারিওটিক কোষের ডিএনএ রেপ্লিকেশনের যে মেজর এনজাইমস সেটি হলো ডিএনএ পলিমারেজ 3। তো ডিএনএ পলিমারেজ 3 তখনই কাজ করবে যদি একটি প্রি এক্সিস্টিং প্রাইমার থাকে। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো এলংগেশন। এবং ডিএনএ রেপ্লিকেশন একটা বিষয় মনে রাখবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন, এই তিনটি পদ্ধতি কিন্তু 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে হয়। এবং ডিএনএ এর যে দুটি চেন তারা অ্যান্টি প্যারালাল, অর্থাৎ একটি চেন 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে তার অরিয়েন্টেশন এবং আরেকটা চেনের অরিয়েন্টেশন হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম। তাহলে যে স্ট্র্যান্ডটা 3 প্রাইম থেকে 5 প্রাইম এন্ডের দিকে রান করছে এবং রেপ্লিকেশন যেহেতু 5 প্রাইম থেকে 3 প্রাইম এন্ডের দিকে হয়, তাহলে নতুন যে চেইন যেটা তৈরি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম এন্ডের দিকে, অর্থাৎ প্যারেন্টাল স্ট্র্যান্ড, অর্থাৎ যেটা 3 প্রাইম থেকে 5 প্রাইম স্ট্র্যান্ড, তার যে ডটার স্ট্র্যান্ড, সেই ডটার স্ট্র্যান্ড কিন্তু কন্টিনিউয়াসলি তৈরি হয়। তো এই যে কন্টিনিউয়াসলি যেটা তৈরি হচ্ছে, যে তার ফলে সময় অনেক কম লাগছে এবং এই যে স্ট্র্যান্ড এটাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড, বা সিম্পলি যেদিকে রেপ্লিকেশন ফর্ক মুভ করে সেই দিকে যে স্ট্র্যান্ড তৈরি হয় সেটা কন্টিনিউয়াসলি হয়, তাহলে এই স্ট্র্যান্ডকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। কিন্তু প্যারেন্টাল যে স্ট্র্যান্ড যেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম এন্ডের দিকে যে স্ট্র্যান্ডটি রান করছে, তার যে ডটার স্ট্র্যান্ড সেটা কিন্তু ফ্র্যাগমেন্টেড ফর্মে তৈরি হয়, অর্থাৎ অনেকগুলো প্রাইমার লাগে এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট খণ্ড তৈরি হয়। সেই জন্য এর নাম হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড, এবং ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি করতে অনেকটা সময় লাগে। তো ল্যাগ কথার মানে হচ্ছে সময় বেশি লাগে, সেই জন্যই এর নাম দেওয়া হচ্ছে ল্যাগিং স্ট্র্যান্ড। তো ল্যাগিং স্ট্র্যান্ড কিভাবে তৈরি হয় এবং মোকাজাকি ফ্র্যাগমেন্ট কিভাবে কাজ করে এই সম্বন্ধে আমরা আলোচনা করব বা আমরা দেখবো আমাদের নোটসে। এবং তার সাথে সাথে আমরা দেখবো যে কিভাবে আরএনএ প্রাইমার রিমুভ হয়। তো আরএনএ প্রাইমারকে তো অবশ্যই রিমুভ হতে হবে, কারণ যেহেতু এটা আরএনএ, সেই কারণের জন্য এর মধ্যে ইউরাসিল থাকে। তো ইউরাসিল ডিএনএ এর মধ্যে থাকলে হবে না, সেই জন্য আরএনএ প্রাইমারকে রিমুভ করতে হবে। তো আরএনএ প্রাইমারকে রিমুভ করে যে এনজাইম সেটা হলো ডিএনএ পলিমারেজ 1, এবং তার ফলে যে গ্যাপ তৈরি হয় সেই গ্যাপটাকে পূরণ করবে ডিএনএ পলিমারেজ 1। এবং তবুও ওকাজাকি ফ্র্যাগমেন্টের মধ্যে যে সমস্ত গ্যাপগুলো থাকবে সেই গ্যাপগুলোকে পূরণ করবে যে এনজাইম সেটা হলো গ্যাপ সিলিং এনজাইম ডিএনএ লাইগেজ। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে প্রধানত ডিএনএ রেপ্লিকেশনের টোটাল প্রসিডিওর। তো এক্ষেত্রে আমি আমার নোটস থেকে আমি তোমাদেরকে দেখাবো যে সিম্পলিফাইড ডায়াগ্রাম এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত এনজাইমস গুলো কিভাবে কাজ করে এবং টোটাল প্রসেসটা কিভাবে ঘটে। এটি অত্যন্ত বেসিক একটি লেকচার ভিডিও। সুতরাং ডিএনএ রেপ্লিকেশনের একদম বেসিক কনসেপ্ট নিয়ে প্রধানত এই নোটস তৈরি করা হয়েছে এবং আশা করি এই নোটস তোমরা যদি ভিডিও পজ করে তোমরা যদি লিখে নাও তাহলে রেপ্লিকেশন সম্বন্ধে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। তাহলে রেপ্লিকেশনের এটি হলো ফাইনাল ভিডিও বা প্রোক্যারিওটিক কোষের যে রেপ্লিকেশন, অর্থাৎ তোমাদের সিলেবাসে যে রেপ্লিকেশন আছে এটি হলো তার ফাইনাল ভিডিও। কিন্তু এরপরে আমি ট্রান্সক্রিপশন শুরু করব, কিন্তু তারপরে কোনো একটা সময় তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে আমি ইউক্যারিওটিক কোষের রেপ্লিকেশন পদ্ধতি সম্বন্ধেও আমি নোটস তোমাদের দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে চলো আমরা এই নোটসের খাতায় দেখে নিয়েছি ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতি
কিভাবে সম্পন্ন হয়, অর্থাৎ ইনিশিয়েশন এবং এলঙ্গেশন পদ্ধতি কিভাবে সম্পন্ন হয় এই বিষয়টা আমরা দেখে নিই। স্টুডেন্টস, আমরা রেপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করছিলাম, অর্থাৎ যে পদ্ধতিতে কোনো একটা প্রি এক্সিস্টিং ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হয় বা দুটি ডিএনএ তৈরি হয়, সে তাকেই আমরা বলবো রেপ্লিকেশন। এবং রেপ্লিকেশন পদ্ধতি ইন্টারফেজের এস ফেজে ঘটে, ওকে, বা সেই জন্যই ইন্টারফেজের এস ফেজকে আমরা সিনথেটিক ফেজ বলবো। সুতরাং রেপ্লিকেশন পদ্ধতি এর আগে আমরা যে বিষয়টা আলোচনা করেছি সেটা হলো মেসেলসন এবং স্টালের এক্সপেরিমেন্ট এবং তার সাথে সাথে এনজাইমসের ভূমিকা, অর্থাৎ রেপ্লিকেশনে যে বিভিন্ন এনজাইমস থাকে তাদের রোলস নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিএনএ রেপ্লিকেশন ইন প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস। রেপ্লিকেশন ইন প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস এর অন্যতম প্রধান যে পার্থক্য সেটা হলো কি, সেটা হচ্ছে যে বিভিন্ন এনজাইমসের পার্থক্য। অ্যাকচুয়ালি মেকানিজম কিন্তু একই রকম এবং সেই জন্যই প্রোক্যারিওটস এবং ইউক্যারিওট কোষে কিভাবে রেপ্লিকেশন ঘটে সেই সম্বন্ধে এক্ষেত্রে আমরা আলোচনা করব। এবং এই প্রসঙ্গ বলে রাখি যে রেপ্লিকেশন ইজ এ হিউজ প্রসেস অ্যান্ড দিস ইজ এ ভেরি মাচ ক্রিটিক্যাল প্রসেস অ্যাকচুয়ালি। তো এটি হলো একদম কনসেপচুয়াল ভিডিও এবং আমার মনে হয়েছে যে বোর্ডে পড়ানোর থেকে আমি যদি এইভাবে নোটস থেকে পড়াই তাহলে তোমাদের সুবিধা হবে এবং এই নোটস তোমরা লিখেও নিতে পারো, তাহলে তোমাদের আরো অনেক ভালো তৈরি হয়ে যাবে, আরো অনেক ভালো প্রিপারেশন হবে। এবং তার সাথে সাথে এটা বলবো যে রেপ্লিকেশন পদ্ধতি তোমরা যখন পড়বে তখন তোমাদের মনে কিন্তু অনেক কোয়ারিজ তৈরি হবে এবং সেই সমস্ত কোয়ারিজগুলো কিন্তু রিমুভ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই সম্বন্ধে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এটি হলো একদম বেসিক লেকচার ভিডিও এবং এই ভিডিও আশা করি তোমরা যদি পুরোপুরি দেখো তাহলে রেপ্লিকেশন সম্বন্ধে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং মাইন্ডে এই বিষয়টা অর্থাৎ রেপ্লিকেশনের এই প্রসেস কিন্তু তোমাদেরকে পুরোপুরি বসিয়ে নিতে হবে। সুতরাং একদম ছবির মতো এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, তাহলে রেপ্লিকেশন এর বেসিক আইডিয়া পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবং এক্ষেত্রে যে নোটসে যে সমস্ত টপিকসগুলো দেওয়া আছে জেনারেলি এক্সাম ওরিয়েন্টেড টপিকস এক্ষেত্রে দেওয়া আছে বা এক্সাম ওরিয়েন্টেড বিভিন্ন বিষয় এক্ষেত্রে লেখা আছে। সুতরাং আশা করি যে কোনো রকমের পরীক্ষায় তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং রেপ্লিকেশন হলো সেন্ট্রাল ডগমার ফার্স্ট স্টেপ আমরা বলতে পারি এবং সেন্ট্রাল ডগমার যে প্রত্যেকটা স্টেপস আছে অর্থাৎ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এই সমস্ত স্টেপস কিন্তু তিনটে ধাপে সম্পন্ন হয়। একটি হলো ইনিশিয়েশন, সেকেন্ড যে স্টেপ সেটা হলো এলঙ্গেশন এবং থার্ড হলো টার্মিনেশন। অর্থাৎ ইনিশিয়েশন মানে শুরু, এলঙ্গেশন মানে অ্যাকচুয়ালি বৃদ্ধিকরণ দশা যেটাকে আমরা বলতে পারি এবং টার্মিনেশন মানে সমাপ্তি বা শেষ। তো এক্ষেত্রে আমরা যেটা দেখবো সেটা হলো রেপ্লিকেশনের 4 মেজর স্টেপস অর্থাৎ 4টি ধাপে ঘটে। একটি হলো ইনিশিয়েশন, সেকেন্ড যে স্টেপ সেটা হলো আনউইন্ডিং বা আনউইন্ডিং এর সঙ্গে সঙ্গে ইনিশিয়েশন ঘটে, প্রাইমার সিনথেসিস এবং এলঙ্গেশন। সুতরাং এই 4টি বিষয় কিভাবে ঘটে এই সম্বন্ধে তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। প্রথমে যে ঘটনা সেটা হলো ইনিশিয়েশন অর্থাৎ রেপ্লিকেশনের শুরু। তো ইনিশিয়েশন স্টার্টস ফ্রম অরিসি, অর্থাৎ ইনিশিয়েশন বা রেপ্লিকেশন শুরু হয় প্রোক্যারিওটিক কোষে, সেটি হলো অরিজিন অফ রেপ্লিকেশন যাকে আমরা বলবো, তাকে আমরা বলবো অরিসি। এবং প্রোক্যারিওটিক কোষে কেবলমাত্র একটি মাত্র অরিজিন অফ রেপ্লিকেশন থাকে। এর কারণটা কি? এর কারণ প্রোক্যারিওটিক কোষ ইজ অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক কোষের যে ক্রোমোসোম সেটা কিন্তু খুবই ছোট ক্রোমোসোম এবং সেই কারণের জন্য একটি মাত্র অরিজিন অফ রেপ্লিকেশনই টোটাল ক্রোমোসোমের রেপ্লিকেশন ঘটাতে পারে বা টোটাল ডিএনএ রেপ্লিকেশন ঘটাতে পারে। সেই জন্য প্রোক্যারিওটিক কোষে একটি মাত্র অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, কিন্তু ইউক্যারিওটিক কোষে একাধিক অরিজিন অফ রেপ্লিকেশন থাকে। কিন্তু ইউক্যারিওটিক কোষের ডিএনএতে একাধিক অরিজিন অফ রেপ্লিকেশন থাকে এবং তাদেরকে আমরা রেপ্লিকন বলবো। এর আগে আমরা আলোচনা করেছি রেপ্লিকন সম্বন্ধে। তো এর কারণটা কি? এর কারণ হলো ইউক্যারিওটিক কোষের যে ডিএনএ সেটি হলো অত্যন্ত লার্জ ডিএনএ। তাহলে যেহেতু অনেক বড় ডিএনএ সেই জন্য রেপ্লিকেশন প্রসেসকে দ্রুততার সঙ্গে কন্টিনিউ করার জন্য একাধিক অরিজিন অফ রেপ্লিকেশন থাকে। তো এই একাধিক অরিজিন অফ রেপ্লিকেশনের রেপ্লিকেশন একসঙ্গে সম্পন্ন হয় এবং তার ফলে খুব দ্রুততার সঙ্গে রেপ্লিকেশন ঘটে ইউক্যারিওটিক কোষে। ওকে, তাহলে প্রথমেই যে ঘটনাটা ঘটবে ফ্যাসিলিটেশন অফ দ্য ইনিশিয়েশন। তো ইনিশিয়েশন যে সমস্ত এনজাইমসের সাহায্যে সম্পন্ন হয়। প্রথম যে এনজাইম সেটা হলো হেলিকেজ, সেকেন্ড যে এনজাইম সেটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন এবং থার্ড যে এনজাইম সেটা হলো টোপোআইসোমারেজ। আগে এদের কাজ আমি বলে দিই। হেলিকেজ হলো সেই এনজাইম যে এনজাইম ডিএনএ এর দুটি স্ট্র্যান্ডের মধ্যে যে হাইড্রোজেন বন্ড আছে সেই হাইড্রোজেন বন্ড দুটিকে ভেঙে দেয়। কারণ আমরা জানি যে রেপ্লিকেশন পদ্ধতি সম্পন্ন হতে গেলে অবশ্যই দুটি স্ট্র্যান্ডকে ভেঙে যেতে হবে এবং ভেঙে গেলে দুটি স্ট্র্যান্ড টেমপ্লেট হিসেবে বা ছাঁচ হিসেবে কাজ করবে তবেই। সুতরাং হেলিকেজ এনজাইম সেই হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেয় এবং তার ফলে দুটি স্ট্র্যান্ড বা ডিএনএ দুটি তন্ত্রী পরস্পর থেকে সেপারেটেড হয়ে যায়।
এরপরে যে এনজাইমস আসবে সেটা হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন ওই সেপারেটেড স্ট্র্যান্ড দুটির সঙ্গে যুক্ত হবে, এবং যদি সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন যদি যুক্ত না হয় তাহলে সেপারেটেড দুটি স্ট্র্যান্ডের মধ্যে হেয়ারপিন লাইক স্ট্রাকচার তৈরি হবে, এবং হেয়ারপিন লাইক যদি স্ট্রাকচার তৈরি হয় তাহলে রেপ্লিকেশন কিন্তু সম্পন্ন হতে পারবে না। সুতরাং দুটি স্ট্র্যান্ডকে এক্সটেন্ডেড বা প্রসারিত করে রাখবে যে এনজাইমস, সেটি হলো সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন। নেক্সট যে এনজাইম সেটি হলো টোপো আইসোমারেজ। তো টোপো আইসোমারেজকে গাইরেস এনজাইমও বলা হয়। তো টোপো আইসোমারেজের কাজ কি? অ্যাকচুয়ালি ডিএনএ দুটি স্ট্র্যান্ড যখন সেপারেটেড হয়ে যায় হেলিকেজ এবং সিঙ্গেল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিনের প্রভাবে, তো এই সেপারেটেড স্ট্র্যান্ডগুলো আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়, এবং আমরা জানি যে ডিএনএ হলো একটি নেগেটিভলি সুপার কয়েল স্ট্রাকচার। সুতরাং পূর্বের অবস্থায় ফিরে আসার জন্য ডিএনএর মধ্যে আবার একটি অপোজিট ফোর্স বা পজিটিভলি সুপার কয়েলিং একটি ফোর্স ক্রিয়া করে। এই কারণের জন্য ডিএনএ দুটি স্ট্র্যান্ড আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। সুতরাং এই পজিটিভ সুপার কয়েল ফোর্সকে রিমুভ করতে হবে। তো এই পজিটিভ সুপার কয়েল ফোর্সকে রিমুভ করে যে এনজাইম সেটি হলো টোপো আইসোমারেজ বা গাইরেস। তাহলে এই তিনটি এনজাইমসের প্রভাবে যে ঘটনাটা ঘটে সেটা হলো রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। তাহলে দিস উইল কজেস দ্য হেল্পস ইন দ্য ফর্মেশন অফ রেপ্লিকেশন ফর্ক। তাহলে এই তিনটি এনজাইমস রেপ্লিকেশন ফর্ক তৈরি করে। ওকে, এবং এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো আরএনএ প্রাইমার সিনথেসিস ঘটে। সুতরাং ডিএনএ যে দুটি স্ট্র্যান্ড পরস্পর থেকে সেপারেটেড হয়ে গেছে, যারা টেমপ্লেট হিসেবে কাজ করে, সেই টেমপ্লেট স্ট্র্যান্ডে এবার কি তৈরি হবে? আরএনএ প্রাইমার। এবং আরএনএ প্রাইমার হলো মোটামুটিভাবে 10 থেকে 60টি নিউক্লিওটাইড যুক্ত শর্ট আরএনএ, বা তাকে আমরা অলিগোনিউক্লিওটাইড বলতে পারি। এই আরএনএ প্রাইমার তৈরি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ডিএনএ পলিমারেজ 3 যেটা কাজ করে সেটা হলো চেন এলঙ্গেশন ঘটায়। ওকে, অর্থাৎ ডিএনএ টেমপ্লেটে যে বেস থাকে সেই বেসের কমপ্লিমেন্টারি বেস নতুন স্ট্র্যান্ডে যুক্ত করবে। সুতরাং এটা তখনই করতে পারবে ডিএনএ পলিমারেজ 3 যদি একটি প্রি এক্সিস্টিং প্রাইমার থাকে, কারণ প্রি এক্সিস্টিং প্রাইমারের যে 3' OH এন্ড আছে, এই 3' OH এন্ডে বা 3' OH প্রান্তে অ্যাকচুয়ালি এরা নিউক্লিওটাইডকে যুক্ত করে ডিএনএ পলিমারেজ 3। ওকে, সুতরাং প্রি এক্সিস্টিং 3' OH এন্ড তখনই ডিএনএ পলিমারেজ 3 পাবে যদি প্রাইমার তৈরি হয়। তাহলে রেপ্লিকেশন ফর্ক তৈরি হওয়ার পর যে ঘটনাটা ঘটবে সেটা হলো প্রাইমার সিনথেসিস। তো এক্ষেত্রে আমরা একটু লেখাটা দেখে নিই, তাহলে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, এবং ছবিটা দেখলে তাহলে সমগ্র বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ডিএনএ পলিমারেজ ক্যান অনলি অ্যাড ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডস টু দ্য 3' OH end of an existing chain। অর্থাৎ একটি এক্সিস্টিং চেন, এক্ষেত্রে আমরা বলতে পারি যে চেনটি নতুনভাবে তৈরি হচ্ছে, তাহলে সেই চেনের অ্যাকচুয়ালি প্রথমে যেটা তৈরি হবে সেটা হলো আরএনএ প্রাইমার, এবং আরএনএ প্রাইমারের 3' OH end ফ্রি আছে। সো এই 3' OH এন্ডে পরপর নিউক্লিওটাইড যুক্ত করবে ডিএনএ পলিমারেজ, এবং ডিএনএ পলিমারেজ ক্যান নট বিগিন সিনথেসিস ডি নোভো, অর্থাৎ নিজেই কিন্তু নতুনভাবে এটা প্রথম থেকে নিউক্লিওটাইড তৈরি করতে পারে না নতুন চেনে। সুতরাং একটি প্রি এক্সিস্টিং নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকলে তবেই কিন্তু ডিএনএ পলিমারেজ কাজ করতে পারে। ওকে, তাহলে ডিএনএ রেপ্লিকেশনের ইনিশিয়েশনে অবশ্যই আরএনএ প্রাইমার তৈরি হতেই হবে, এবং এরকমভাবেই অ্যাকচুয়ালি ইনিশিয়েশন পদ্ধতি সম্পন্ন হয়। তো এক্ষেত্রে আমরা একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। তো এটি হলো রেপ্লিকেশন ফর্কের ডায়াগ্রাম। রেপ্লিকেশন ফর্ক হলো একটি ওয়াই শেপের স্ট্রাকচার হয় রেপ্লিকেশন স্টার্ট। তাহলে রেপ্লিকেশন ফর্ক হলো ওয়াই আকৃতির মতো গঠন যেখানে রেপ্লিকেশন অ্যাকচুয়ালি স্টার্ট হয়, এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এক্ষেত্রে যে কালো কালারের যে দুটি স্ট্র্যান্ড রেখেছে এটা হলো প্যারেন্টাল স্ট্র্যান্ড। তাহলে এটি একটি প্যারেন্টাল স্ট্র্যান্ড এবং এটি একটি প্যারেন্টাল স্ট্র্যান্ড। সুতরাং প্যারেন্টাল স্ট্র্যান্ডের অরিয়েন্টেশন অবশ্যই একটি যদি 3' থেকে 5' হয় তাহলে অন্য স্ট্র্যান্ডটি হবে 5' থেকে 3', কারণ ডিএনএর দুটি স্ট্র্যান্ড পরস্পরের সাথে অ্যান্টি প্যারালেলি বিন্যস্ত থাকে। ওকে, এবং রেপ্লিকেশন যখন হয় অর্থাৎ প্রি এক্সিস্টিং প্রাইমার এবং তার সঙ্গে সঙ্গে ডিএনএর যে নতুন চেনের যে এলঙ্গেশন ঘটছে, সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নতুন চেন ক্রমশ বাড়ছে এবং এদিকেও বাড়ছে। তাহলে এই যে ঘটনাটা ঘটছে অ্যাকচুয়ালি একটি প্রি এক্সিস্টিং প্রাইমার এক্ষেত্রে অবশ্যই থাকবে। ওকে, এবং এই প্রসঙ্গে বলে রাখি যে স্ট্র্যান্ডটি 3' থেকে 5', সুতরাং তার কমপ্লিমেন্টারি যে নতুন চেন সেটা কন্টিনিউয়াসলি সিনথেসিস হবে। ওকে, সুতরাং এবং রেপ্লিকেশন পদ্ধতি সবসময় 5' থেকে 3' ডাইরেকশনে হয়, এবং সেই জন্যই এখানে অ্যারোটা এইভাবে আঁকা হয়েছে, অর্থাৎ 5' থেকে 3' ডাইরেকশনে। সুতরাং যে স্ট্র্যান্ড 3' থেকে 5' স্ট্র্যান্ড, তো সেই স্ট্র্যান্ডের যে কমপ্লিমেন্টারি চেন সেটি কন্টিনিউয়াসলি সিনথেসিস হবে। যেহেতু এটি কন্টিনিউয়াসলি সিনথেসিস হয় অর্থাৎ ভেরি ফার্স্ট এটা সিনথেসিস হয়, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই চেন তৈরি হয়, তো একেই আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। ওকে, এবং অন্য আরো একটা চেন অর্থাৎ যে চেন হলো 5' থেকে 3' স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি, এবং ডিএনএ রেপ্লিকেশন যেহেতু 5' থেকে 3' ডাইরেকশনে হয় তাহলে অবশ্যই এদিক থেকে অর্থাৎ এই 5' এন্ড থেকে 3' এন্ডের দিকে হবে। কিন্তু এই যে চেন
এই যে চেন যেটা তৈরি হচ্ছে অর্থাৎ 5 প্রাইম থেকে 3 প্রাইম স্ট্র্যান্ডের যে কমপ্লিমেন্টারি চেন অর্থাৎ নিউলি চেন যেটা সিনথেসাইজড হচ্ছে, এগুলি অনেকগুলো ফ্র্যাগমেন্ট তৈরি করে অ্যাকচুয়ালি তৈরি হয়। এবং যেহেতু অনেকগুলো ফ্র্যাগমেন্টস বা খণ্ড এক্ষেত্রে তৈরি হয় এবং সেই কারণের জন্য এই চেন তৈরি হতে কিন্তু অনেকটা সময় লাগে এবং তাই জন্যই একে বলা হয় ল্যাগিং স্ট্র্যান্ড, অর্থাৎ দ্যাট ইজ সিনথেসাইজড ভেরি স্লোলি। ল্যাগ মানে খুব ধীর গতিতে যেটা তৈরি হয়। সুতরাং এক্ষেত্রে এই জন্যই এটাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড এবং এই যে খণ্ড, এই প্রত্যেকটা খণ্ডকে আমরা বলবো ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এবং এক্ষেত্রে একটা বিষয় তোমরা লক্ষ্য করো, সেটা হলো যে যখন লিডিং স্ট্র্যান্ড তৈরি হচ্ছে এক্ষেত্রে যে প্রাইমার লাগছে সেটা হলো একটি আরএনএ প্রাইমার, কিন্তু ল্যাগিং স্ট্র্যান্ড যখন তৈরি হয় তখন এক্ষেত্রে একাধিক আরএনএ প্রাইমার লাগে। ওকে, তাহলে এই সমগ্র বিষয়টা কিভাবে বর্ণনা করা আছে আমরা একটু দেখে নিই। তো এই নোটস তোমরা যদি দেখো এবং এটা পজ করে তোমরা যদি লিখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং সেই জন্যই আমি লেখাটা একটু পড়ার চেষ্টা করছি। তাহলে দ্য পেরেন্টাল স্ট্র্যান্ড হুইচ রানস ইন 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন ডিউরিং রেপ্লিকেশন, অর্থাৎ যে পেরেন্টাল স্ট্র্যান্ড রেপ্লিকেশনে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে যে স্ট্র্যান্ড থাকে, ইটস ডটার স্ট্র্যান্ড সিনথেসাইজড ডিসকন্টিনিউয়াসলি। তাহলে তার ডটার স্ট্র্যান্ড যেটা তৈরি হবে সেটা ডিসকন্টিনিউয়াসলি। তাহলে এই ক্ষেত্রে 5 প্রাইম থেকে 3 প্রাইম স্ট্র্যান্ড পেরেন্টাল স্ট্র্যান্ড, তাহলে এর যে ডটার স্ট্র্যান্ড যেটা তৈরি হচ্ছে সেটা ডিসকন্টিনিউয়াসলি সিনথেসিস হচ্ছে। অপোজিট ডাইরেকশন অফ দ্য রেপ্লিকেশন ফর্ক মুভমেন্ট, ক্ষেত্রে দেখো যে রেপ্লিকেশন ফর্ক যদি এই দিকে মুভ করে তাহলে তার অপোজিট দিকে যে স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, সুতরাং রেপ্লিকেশন ফর্কের মুভমেন্টের যে ডাইরেকশন এই দিকে, তার অপোজিট দিকে যে চেনের সিনথেসিস হচ্ছে নিউলি চেন, তাকেই আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। তো ল্যাগিং স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি সিনথেসিস হয় না, বিভিন্ন লুপ তৈরি করে এরা সিনথেসিস হয়, অর্থাৎ ডিসকন্টিনিউয়াসলি সিনথেসিস হয় এবং একাধিক প্রাইমার লাগে, সেই জন্যই একে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। ল্যাগিং স্ট্র্যান্ড প্রডিউস মেনি ফ্র্যাগমেন্টস, দিস আর কল্ড অ্যাজ দ্য ওকাজাকি ফ্র্যাগমেন্ট, এবং এই ফ্র্যাগমেন্টগুলো প্রথম আবিষ্কার করেছিলেন যে বিজ্ঞানী তিনি হলেন রেইজে ওকাজাকি, সেই জন্য একে বলা হয় ওকাজাকি ফ্র্যাগমেন্ট। দিস ডটার স্ট্র্যান্ড ইজ কল্ড অ্যাজ দ্য ল্যাগিং স্ট্র্যান্ড অ্যান্ড বিকজ ইট ইজ সিনথেসাইজড বাই মেনি ব্রেকস, অর্থাৎ একাধিক ব্রেক তৈরি করে এটা তৈরি হয়, সো দিস উইল টেক মোর টাইম। এবং অ্যানাদার ডটার স্ট্র্যান্ড, অর্থাৎ আরো একটি ডটার স্ট্র্যান্ড হুজ পেরেন্টাল স্ট্র্যান্ড ইজ 3 প্রাইম থেকে 5 প্রাইম ডাইরেকশন। তাহলে দেখতে পাচ্ছ যে আরো একটা ডটার স্ট্র্যান্ড যার পেরেন্টাল স্ট্র্যান্ড হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম ডাইরেকশনের যে পেরেন্টাল স্ট্র্যান্ড, সুতরাং সেই নিউলি সিনথেসাইজড স্ট্র্যান্ড অ্যাকচুয়ালি তৈরি হয় অত্যন্ত দ্রুততার সঙ্গে, সো দিস উইল সিনথেসাইজড ভেরি ফাস্ট অ্যান্ড রিকোয়ার্ড অনলি ওয়ান প্রাইমার। সুতরাং এটা তৈরি হওয়ার জন্য কেবলমাত্র একটি প্রাইমার লাগে এবং এই যে স্ট্র্যান্ড এটাকেই আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। তাহলে এক্ষেত্রে দেখো এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের সাহায্যে আমি সমগ্র বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, এর সাথে সাথে আমি আরো একটা ডায়াগ্রাম তোমাদেরকে দেখাবো, তাহলে টোটাল বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং 3 প্রাইম থেকে 5 প্রাইম একটি স্ট্র্যান্ড, তো এই পেরেন্টাল স্ট্র্যান্ডের যে ডটার স্ট্র্যান্ড যেটা তৈরি হবে সেটা কন্টিনিউয়াসলি তৈরি হবে, তো এটাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। এবং 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে আরো একটা স্ট্র্যান্ড, তো এর যে ডটার স্ট্র্যান্ড যেটা তৈরি হবে সেটা ডিসকন্টিনিউয়াসলি তৈরি হবে। এক্ষেত্রে যে ফ্র্যাগমেন্ট যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে আমরা বলবো ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তো এক্ষেত্রে একাধিক প্রাইমার লাগে, রাইট? ওকে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রেপ্লিকেশন ফর্কের জাস্ট সামনের দিকে আছে টোপো আইসোমারেস এবং তারপরে হেলিকেজ এবং প্রাইমেস। তো প্রাইমেস কি কাজ করে? আরএনএ প্রাইমার তৈরি করে এবং হেলিকেজ এবং প্রাইমেস এরা একসঙ্গে যুক্ত থাকে অ্যাকচুয়ালি, এবং তার সাথে সাথে তো টোপো আইসোমারেস এইরকম কন্ডিশনে থাকে অ্যান্ড দিস অ্যাকচুয়ালি প্রেজেন্ট অ্যান্ড মুভ ফ্রন্ট অফ দ্য হেলিকেজ প্লাস প্রাইমেস। তাহলে হেলিকেজ এবং প্রাইমেসের জাস্ট সামনের দিকেই থাকবে টোপো আইসোমারেস। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে লিডিং স্ট্র্যান্ড এবং ল্যাগিং স্ট্র্যান্ডের সিনথেসিস কিভাবে হয়। তো ল্যাগিং স্ট্র্যান্ডকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস স্ট্র্যান্ড। তাহলে কিভাবে এই সিনথেসিস হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো এই স্ট্র্যান্ড সিনথেসিসকে আমরা এলঙ্গেশন বলতে পারি। তো আমি যে বিষয়টা বলছিলাম যে রেপ্লিকেশন কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল একটা পদ্ধতি, কিন্তু আমি খুব সহজভাবে তোমাদের এক্ষেত্রে বোঝানোর চেষ্টা করেছি এবং রেপ্লিকেশনের এটাই একদম বেসিক আইডিয়া এবং বিভিন্ন রকমের পরীক্ষার উপর দৃষ্টি রেখে প্রধানত এই বিষয়টা করা হয়েছে, বিশেষত নিট মেডিকেল এক্সামিনেশনের উপর দৃষ্টি রেখে এই নোটস আমি তৈরি করেছি। সুতরাং একদম বেসিক আইডিয়া প্রথমে আমরা দেখব এবং এরপরে যদি তোমাদের মনে হয় যে আরো ডিপে তোমরা পড়তে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেই ডিপ রিজিয়ন্স রেপ্লিকেশনের আমি তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা দেখে নিই। ডিএনএ রেপ্লিকেশন টেক্স প্লেস এট এ ওয়াই শেপেড স্ট্রাকচার কল্ড দ্য রেপ্লিকেশন ফর্ক। তাহলে রেপ্লিকেশন ফর্ক আমরা কাকে বলবো? ডিএনএ রেপ্লিকেশন যে ওয়াই শেপেড গঠনে যে অ্যাকচুয়ালি ঘটনা ঘটে তাকেই আমরা বলবো রেপ্লিকেশন ফর্ক। ডিএনএ রেপ্লিকেশন টেক্স প্লেস বাইডাইরেকশনালি ইন 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন। ইউক্যারিওটিক ডিএনএ হ্যাজ মাল্টিপল অরিজিন অফ রেপ্লিকেশন, যেটা বলছিলাম, কারণ জিনোম অফ দ্য প্রোক্যারিওটিক ইজ শর্ট কিন্তু জিনোম অফ ইউক্যারিওটস ইজ ভেরি মাচ লার্জ। হেলিকেজ ইউজ এনার্জি ফ্রম দ্য এটিপি টু সেপারেট দ্য ডিএনএ স্ট্র্যান্ড, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে হেলিকেজ এটিপি কে ব্যবহার করে দুটি স্ট্র্যান্ডকে সেপারেট করার জন্য।
আমরা দেখি যে এলঙ্গেশন পদ্ধতি। তো প্রথমে যেটা বলছিলাম যে লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিসকে আমরা এলঙ্গেশন বলতে পারি। একটা রেপ্লিকেশন ফর্ক ওয়ান ডটার স্ট্র্যান্ড ইজ এলঙ্গেটেড কন্টিনিউয়াসলি, অর্থাৎ রেপ্লিকেশন ফর্কে একটি ডটার স্ট্র্যান্ড কন্টিনিউয়াসলি এলঙ্গেটেড হয় উইদাউট এনি ডিসরাপশন অর দ্য ডিস্টারবেন্সেস, অ্যান্ড দিস স্ট্র্যান্ড ইজ কল্ড অ্যাজ লিডিং স্ট্র্যান্ড। ওকে, দ্য আদার ডটার স্ট্র্যান্ড অর্থাৎ অন্য ডটার স্ট্র্যান্ড যার পেরেন্টাল স্ট্র্যান্ড 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে থাকে এবং যেটা রেপ্লিকেশন ফর্কের মুভমেন্টের বিপরীত দিকে যেটা তৈরি হয়, সেই ডটার স্ট্র্যান্ড ডিসকন্টিনিউয়াসলি তৈরি হয়, বিভিন্ন ফ্র্যাগমেন্টস তৈরি করে। এই সমস্ত ফ্র্যাগমেন্টসগুলোকে আমরা বলবো ওকাজাকি ফ্র্যাগমেন্ট। এবং এর ফলে কি হয়, বিভিন্ন রকমের নতুন নতুন প্রাইমার তৈরি করে এটা তৈরি হয়, তাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। ওকাজাকি ফ্র্যাগমেন্টস ওয়ার জয়েন্ট বাই ডিএনএ লাইগেজ, অর্থাৎ এই ফ্র্যাগমেন্টসের মধ্যে যে গ্যাপ থাকে সেই সমস্ত গ্যাপগুলো ডিএনএ লাইগেজ দ্বারা পূরণ হয়। DNA polymerase 3 synthesizes base pair at a rate of around 1000 nucleotide per second, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষে যে ডিএনএ রেপ্লিকেশনে যে ডিএনএ পলিমারেজ 3 অংশ নেয় সেটা প্রতি সেকেন্ডে 1000 নিউক্লিওটাইডকে প্রধানত এলঙ্গেট করতে পারে, অর্থাৎ 1000 নিউক্লিওটাইডকে নতুন চেনে যুক্ত করে প্রতি সেকেন্ডে। ডিএনএ পলিমারেজ 3 হ্যাজ দ্য 3 প্রাইম থেকে 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। ডিএনএ পলিমারেজ 3 এর 3 প্রাইম থেকে 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে, দ্যাট ইজ ইফ রং নিউক্লিওটাইড is wrongly added, it is removed from the end of the growing chain. ওকে, ক্ষেত্রে আমরা যদি ছবিটা আরো একবার দেখি, ধরা যাক এই জায়গাটায় একটি নতুন নিউক্লিওটাইড যুক্ত হয়েছে, যে নিউক্লিওটাইডটা কিন্তু রংলি। ধরা যাক এক্ষেত্রে প্যারেন্টাল স্ট্র্যান্ডে থাইমিন আছে, সুতরাং নিউলি সিনথেসাইজ যে চেন সেক্ষেত্রে অ্যাডেনিন যুক্ত হওয়ার কথা, কিন্তু রংলি হয়তো গুয়ানিন যুক্ত হয়ে গেছে। সুতরাং 3 প্রাইম থেকে 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির প্রভাবে অর্থাৎ এক্ষেত্রে 5 প্রাইম থেকে 3 প্রাইমে এলঙ্গেশন ঘটছে, তাহলে 3 প্রাইম থেকে 5 প্রাইম অর্থাৎ উল্টো দিকে ডিএনএ পলিমারেজ 3 এর এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটির প্রভাবে ওই যে রংলি যে নিউক্লিওটাইড যেটা যুক্ত হয়েছিল সেটা রিমুভ হয়ে যায়। সেই জন্যই বলা হচ্ছে যে ডিএনএ পলিমারেজ 3 এর 3 প্রাইম থেকে 5 প্রাইম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থাকে। এই প্রসঙ্গে বলে রাখে যে ডিএনএ পলিমারেজ অ্যাকচুয়ালি সিঙ্গেল ডিএনএ পলিমারেজে কিন্তু দুটো স্ট্র্যান্ডেরই রেপ্লিকেশন ঘটায়। সুতরাং ডিএনএ পলিমারেজের গঠনকে যদি আমরা অনেকটা এরকম দেখি, তাহলে এই স্ট্রাকচারটা একটি স্ট্র্যান্ডকে এরা ক্ল্যাম্প করে রাখতে পারে এবং এই স্ট্রাকচারটা অন্য স্ট্র্যান্ডকে ক্ল্যাম্প করতে পারে। বিভিন্ন রকমের আরো এনজাইমস আছে, যেমন ক্ল্যাম্প লোডিং প্রোটিন ইত্যাদি বিভিন্ন টাইপের এনজাইমস এক্ষেত্রে কাজ করে। তো সেটি অনেক ডিপ রিজিয়ন্স। তো এক্ষেত্রে জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদেরকে ডিএনএ পলিমারেজের গঠন আমি একটু দেখানোর চেষ্টা করলাম। এবং ডিএনএ পলিমারেজ অ্যাড ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি গুয়ানোসিন ট্রাইফসফেট, ডিঅক্সি সাইটোসিন ট্রাইফসফেট এবং ডিঅক্সি থাইমিন ট্রাইফসফেট ইন 3 প্রাইম OH এন্ড অফ দ্য গ্রোয়িং চেন। ওকে, অর্থাৎ ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট এরকম ফর্মে এরা গ্রোয়িং ডিএনএ চেনে এরা নিউক্লিওটাইড যুক্ত করে। ওকে, এবং টেমপ্লেট স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি হিসাবে এরা যুক্ত হয়। ধরা যাক এই জায়গাটায় থাইমিন আছে প্যারেন্টাল স্ট্র্যান্ডে, সুতরাং তার কমপ্লিমেন্টারি অর্থাৎ নিউলি চেনে যেটা যুক্ত হবে সেটা হলো ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কিন্তু এটা যুক্ত হওয়ার সময় এই ট্রাইফসফেট বন্ডের যে ব্রেক ঘটে, সেই ব্রেকিং এর ফলে যে এনার্জি তৈরি হয়, সেই এনার্জির প্রভাবেই অ্যাকচুয়ালি ডিএনএ পলিমারেজ চেনের এলঙ্গেশন ঘটায়। সুতরাং ডিএনএ পলিমারেজের কোনো রকম এনার্জির বা এটিপির রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি লাগে না। সুতরাং ডিএনএ পলিমারেজ যখন কোনো নিউক্লিওটাইডকে যখন যুক্ত করে, তখন এই ট্রাইফসফেট ভেঙে গিয়ে যে এনার্জি তৈরি হয়, সেই এনার্জির সাহায্যেই কিন্তু ডিএনএ পলিমারেজ তার কাজ করতে পারে। যেখানে হেলিকেজের যেখানে এটিপি লাগে, কিন্তু ডিএনএ পলিমারেজের সেক্ষেত্রে কোনো রকম এটিপি লাগে না। তাহলে আমরা টোটাল বিষয়টা যদি আমরা সামারাইজ করি বা টোটাল বিষয়টাকে যদি আমরা শর্টে আমরা যদি দেখার চেষ্টা করি, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডায়াগ্রাম এবং অত্যন্ত সিম্পল একটি ডায়াগ্রাম। তো এক্ষেত্রে একটি প্যারেন্টাল স্ট্র্যান্ড, তো দুটি প্যারেন্টাল স্ট্র্যান্ড আমরা দেখতে পাচ্ছি, একটি 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে এবং আরেকটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম ডাইরেকশনে। তো এই যে প্যারেন্টাল স্ট্র্যান্ড এরাই কিন্তু টেমপ্লেট বা ছাঁচ হিসাবে কাজ করে। তো প্রথমেই যে এনজাইম কাজ করবে 1 নাম্বার, সেটা হলো হেলিকেজ। হেলিকেজ এনজাইম আনউইন্স দ্য প্যারেন্টাল ডাবল হেলিক্স, অর্থাৎ ডিএনএ এর মধ্যে যে হাইড্রোজেন বন্ড আছে সেই হাইড্রোজেন বন্ডগুলিকে ভেঙে ফেলে উইথ দ্য হেল্প অফ এটিপি এর সাহায্যে। নেক্সট যে এনজাইম থাকবে সেটা হলো টোপোআইসোমারেজ। টোপোআইসোমারেজ রিলিজ দ্য টেনশন অফ দ্য ডিএনএ স্ট্র্যান্ড, অর্থাৎ ডিএনএ চেইন দুটি যখন ব্রেক করে তখন তারা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে চায়। সুতরাং টোপোআইসোমারেজ সেই টেনশন ফোর্সকে এরা রিমুভ করে। সিঙ্গল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন স্টেবিলাইজ দ্য আনউন্ড টেমপ্লেট, অর্থাৎ এক্ষেত্রে যে টেমপ্লেট স্ট্র্যান্ড যেটা খুলে গেছে তাদেরকে এক্সটেন্ডেড ফর্মে রাখবে সিঙ্গল স্ট্র্যান্ডেড বাইন্ডিং প্রোটিন।
फोर्थ যে পয়েন্ট সেটা হলো লিডিং স্ট্র্যান্ড সিনথেসিস। তো তাহলে দেখতে পাচ্ছ যে পেনিট্রাল স্ট্র্যান্ড 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশন, সুতরাং তার যে ডটার চেইন যেটা তৈরি হবে সেটা কন্টিনিউয়াসলি তৈরি হবে। ওকে, এবং সেই জন্যই এটাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড। এবং ডিএনএ রেপ্লিকেশন সবসময় 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে ঘটে। এই ডাইরেকশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এক্ষেত্রে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে নতুন চেন বা লিডিং স্ট্র্যান্ডের এলংগেশন ঘটে। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস। দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট। ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস অ্যাকচুয়ালি কিভাবে ঘটে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ অর্থাৎ এই চারটি এক্ষেত্রে আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্ট এক্ষেত্রে আমরা নিয়েছি। তো প্রথমেই আমরা ফোর্থ ওকাজাকি ফ্র্যাগমেন্টের কথা বলবো। তো ফোর্থ ওকাজাকি ফ্র্যাগমেন্টে কিভাবে তৈরি হবে, প্রথমেই যে ঘটনাটা ঘটবে সেটা হলো প্রাইমেস প্রথমেই আরএনএ প্রাইমার তৈরি করবে। তাহলে সবুজ কালারের আরএনএ প্রাইমার, এবং আরএনএ প্রাইমার তৈরি করার পরে ডিএনএ পলিমারেজ 3 এই চেনের এলংগেশন ঘটাবে। তাহলে এই চেনের এলংগেশন ঘটানোর পরে ডিএনএ পলিমারেজ 3 আবার মুভ করবে ফিফথ ফ্র্যাগমেন্ট তৈরি করার জন্য। ওকে, ইতিমধ্যে কি হয়, ইতিমধ্যে এই ফোর্থ ফ্র্যাগমেন্টের সামনের দিকে থার্ড ফ্র্যাগমেন্ট আছে। সুতরাং ডিএনএ পলিমারেজ 3 যখন ফোর্থ ফ্র্যাগমেন্ট তৈরি করা যখন কমপ্লিট করবে তখন কি হয়, তখন এটা আবার পিছন দিকে চলে যাবে, অর্থাৎ ফিফথ ফ্র্যাগমেন্ট তৈরি করবে। কিন্তু তার আগে প্রাইমেস অলরেডি আরএনএ প্রাইমার তৈরি করে রেখেছে। সুতরাং ডিএনএ পলিমারেজ 3 আবার ফের নতুন একটা ফ্র্যাগমেন্ট তৈরি করবে। এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো ডিএনএ পলিমারেজ 1 রিমুভ দ্য প্রাইমার ফ্রম দ্য 5 প্রাইম এন্ড অফ দ্য সেকেন্ড ফ্র্যাগমেন্ট। তাহলে এক্ষেত্রে যে সেকেন্ড ফ্র্যাগমেন্ট আছে, তো ডিএনএ পলিমারেজ 1 যেটাকে ডার্ক রেড কালারে আমি এঁকেছি, তো ডিএনএ পলিমারেজ 1 এবার এই প্রাইমারকে রিমুভ করবে। ওকে, তাহলে রিপ্লেসিং ইট উইথ ডিএনএ নিউক্লিওটাইড। তাহলে প্রাইমারের মধ্যে ইউরাসিল থাকে, সুতরাং এই ইউরাসিলকে অবশ্যই রিমুভ করতে হবে। তো এই ইউরাসিলকে রিমুভ করবে কে, বা আরএনএ প্রাইমারকে রিমুভ করবে ডিএনএ পলিমারেজ 1, এবং এই জায়গায় নতুন করে আবার ডিএনএ বা নতুন নিউক্লিওটাইড এক্ষেত্রে যুক্ত করবে যার মধ্যে থাইমিন থাকবে। ওকে, এরপরে যে ঘটনাটা ঘটবে সেটা হলো প্রাইমার রিমুভড, যে বিষয়টা আমরা বলছিলাম যে প্রাইমার এক্ষেত্রে রিমুভড হয় এবং তার ফলে এর মধ্যে যে গ্যাপ তৈরি হয়, অর্থাৎ দুটি ফ্র্যাগমেন্টের মধ্যে যে গ্যাপ তৈরি হয় সেই গ্যাপকে এবার পূরণ করবে যে এনজাইম, সেটা হলো গ্যাপ সিলিং এনজাইম, তার নাম হলো ডিএনএ লাইগেজ। সুতরাং এরকম ভাবে অ্যাকচুয়ালি ল্যাগিং স্ট্র্যান্ডের সিনথেসিস ঘটে। আমি একটু নোটসটা তোমাদের দেখিয়ে দিই যে ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস কিভাবে ঘটে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সুতরাং এটি হলো 7 নম্বর পয়েন্ট এবং এটি হলো 8 নম্বর পয়েন্ট। সুতরাং কিভাবে ল্যাগিং স্ট্র্যান্ড সিনথেসিস ঘটে আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব যে প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন এবং ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে পার্থক্য কি। প্রোক্যারিওটিক রেপ্লিকেশন অকার্স ইন দ্য সাইটোপ্লাজমের মধ্যে ঘটে, এবং ইউক্যারিওটিক রেপ্লিকেশন অকার্স ইনসাইড দ্য নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ঘটে। প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে একটি মাত্র অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, কিন্তু ইউক্যারিওটিক রেপ্লিকেশনে একাধিক অরিজিন অফ রেপ্লিকেশন থাকে। প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে ডিএনএ পলিমারেজ 3 ক্যারি বোথ ইনিশিয়েশন এন্ড এলংগেশন, অর্থাৎ ডিএনএ পলিমারেজ 3 ইনিশিয়েশন এবং এলংগেশন ঘটায়। কিন্তু ইউক্যারিওটিক রেপ্লিকেশনে ইনিশিয়েশন ইজ ক্যারিড বাই ডিএনএ পলিমারেজ আলফা, অর্থাৎ ডিএনএ পলিমারেজ আলফা এনজাইম ইনিশিয়েশন ঘটায়, হোয়াইল দ্য এলংগেশন প্রসেস ইজ বাই ডিএনএ পলিমারেজ ডেল্টা এন্ড এপসাইলন। সুতরাং এলংগেশন ঘটাবে ডিএনএ পলিমারেজ ডেল্টা এবং এপসাইলন। ডিএনএ রিপেয়ার এন্ড দ্য গ্যাপ ফিলিং ডান বাই ডিএনএ পলিমারেজ 1। সুতরাং ডিএনএ রেপ্লিকেশনে যদি কোনো ভুল হয় তো সেই ভুলকে ঠিক করবে বা রিপেয়ার করবে ডিএনএ পলিমারেজ 1, এবং তার সঙ্গে সঙ্গে যে গ্যাপ তৈরি হবে, অর্থাৎ প্রাইমার রিমুভ হওয়ার ফলে যে গ্যাপ তৈরি হয় সেই গ্যাপকে পূরণ করবে ডিএনএ পলিমারেজ 1। দ্য সেম ফাংশন পারফর্ম বাই ডিএনএ পলিমারেজ বিটা in eukaryotic DNA replication. ওকে, সুতরাং ডিএনএ পলিমারেজ বিটা একই রকম কাজ করবে ইন কেস অফ ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন। 5 নম্বর পয়েন্ট, ডিএনএ প্রাইমার ইজ রিমুভ বাই ডিএনএ পলিমারেজ 1। তাহলে ডিএনএ পলিমারেজ 1 ডিএনএ প্রাইমারকে রিমুভ করে, বা আরএনএ প্রাইমার, এক্ষেত্রে আরএনএ প্রাইমার, এবং ইউক্যারিওটিক কোষে আরএনএ প্রাইমার ইজ রিমুভ বাই ডিএনএ পলিমারেজ বিটা। এবং 6 নম্বর পয়েন্ট, ওকাজাকি ফ্র্যাগমেন্টস আর লার্জ, অর্থাৎ প্রোক্যারিওটিক যে রেপ্লিকেশন হচ্ছে সেক্ষেত্রে ওকাজাকি ফ্র্যাগমেন্ট অনেক বড়, 1000 থেকে 2000টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত। কিন্তু ইউক্যারিওটিক কোষের যে ওকাজাকি ফ্র্যাগমেন্ট সেটি অনেক শর্ট, অর্থাৎ 100 থেকে 200টি নিউক্লিওটাইড নিয়ে গঠিত। এবং প্রোক্যারিওটিক কোষের যে রেপ্লিকেশন সেটি অত্যন্ত দ্রুত গতিতে হয়, অর্থাৎ 2000 বেস পেয়ার পার সেকেন্ড এক্ষেত্রে অ্যাডেড হয়। কিন্তু ইউক্যারিওটিক কোষের যে রেপ্লিকেশন হয় সেটা অত্যন্ত স্লোলি হয়, এবং 100 নিউক্লিওটাইড পার সেকেন্ড, অর্থাৎ 100টা নিউক্লিওটাইড গ্রোয়িং চেনে যুক্ত হয় প্রতি সেকেন্ডে। ওকে, আশা করি তোমরা টোটাল রেপ্লিকেশন পদ্ধতির একটি বেসিক আইডিয়া তোমরা পেয়ে গেছো। তো এই বিষয়গুলোই কিন্তু মেনলি ইম্পর্টেন্ট। সুতরাং বিভিন্ন রকমের এনজাইমসের ভূমিকা এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে লিডিং এবং ল্যাগিং স্ট্র্যান্ড তৈরি হয়, কেন লিডিং স্ট্র্যান্ডকে লিডিং বলা হয় এবং কেন ল্যাগিং স্ট্র্যান্ডকে ল্যাগিং বলা হয়, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ডিএনএ রেপ্লিকেশন 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশনে ঘটে, তার সঙ্গে সঙ্গে এটিপির রোল বা রোলস অফ এটিপি, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে
নিশ্চয়ই তোমরা ডিএনএ রেপ্লিকেশন সম্বন্ধে বুঝতে পেরেছো এবং পরের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তো এক্ষেত্রে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক কোষের রেপ্লিকেশন অ্যাকচুয়ালি সেম ম্যানারেই হয়, বা প্রোক্যারিওটিক রেপ্লিকেশন এবং ইউক্যারিওটিক রেপ্লিকেশন অ্যাকচুয়ালি একই রকম পদ্ধতিতে সম্পন্ন হয়, কিন্তু তবুও তাদের মধ্যে কিছু পার্থক্য আছে যে বিষয়টা আমি আলোচনা করলাম। এবং প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনও কিন্তু রেপ্লিকেশন পদ্ধতির আরও ডিটেলসে আমি পরের দুটি ভিডিওতে আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে ইউক্যারিওটিক কোষের টেলোমিয়ারের রেপ্লিকেশন কিভাবে হয়, টেলোমারেজ এনজাইম কিভাবে ইউক্যারিওটিক কোষের রেপ্লিকেশন ঘটায় সেই সম্বন্ধেও আলোচনা করব। সো থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।